বিসমিল্লাহ রহমান রহিম। সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতুহু। সবাইকে গার্ডিয়ান নার্সিং কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন, লেখক উৎকর্ষ জিকে। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস করব সাধারণ জ্ঞানের। আজকে আমাদের ক্লাসটি হচ্ছে সাধারণ জ্ঞানের সুপার সাজেশন ক্লাস। যেহেতু ইতিমধ্যে আপনারা জেনেছেন আপনাদের বড় রকমের একটি নিয়োগ প্রকাশিত হয়েছে, 842 জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগ হচ্ছে। তাই এই প্রস্তুতিকে সামনে রেখে আমরা আপনাদের জন্য ক্লাসগুলো সাজিয়েছি। সাধারণ জ্ঞান, যেহেতু আমাদের নার্সিং পরীক্ষার জন্য 4টা সাবজেক্টের পরীক্ষা দিতে হয়, আর সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, আরেকটা হচ্ছে সাধারণ জ্ঞান, আরেকটা হচ্ছে টেকনিক্যাল বিষয়। তো যেহেতু টেকনিক্যাল বিষয় হচ্ছে আপনাদের যে বিষয় আপনারা অধ্যয়ন করেছেন সেই বিষয়ের উপরে আপনাদের টেকনিক্যালের পরীক্ষার প্রশ্ন থাকবে। আর যারা আমরা আসলে নন টেকনিক্যালের বিষয়ের মধ্যে ইংরেজি, বাংলা এবং সাধারণ জ্ঞান, এটা হচ্ছে অন্যতম একটা আমাদের বিষয়। যেহেতু যারা টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা করেছেন তারা একাডেমিকেই টেকনিক্যাল বিষয়টা কিন্তু অনেকেই আগে থেকেই পড়াশোনা করে আসছেন বা আপনাদের এটা একটা অভ্যস্ততা রয়েছে। তো সাধারণ জ্ঞান এবং বাংলা, ইংরেজি এগুলো হচ্ছে আমাদের নতুনভাবে শিখতে হচ্ছে। তাই আপনাদের বিষয়টাকে মাথায় রেখে গার্ডিয়ান নার্সিং আপনাদেরকে নিয়মিত ফ্রি ক্লাসের আয়োজন করছে। তো আজকের ক্লাসে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দয়া করে ক্লাসটি সবাইকে মেনশন করে দেন। গতদিন আপনাদের ক্লাসে আমরা প্রায় 200 এর অধিক স্টুডেন্ট পেয়েছিলাম। তো আমরা যদি ভালো একটা রেসপন্স পাই নিয়মিত কিন্তু আপনাদের জন্য থাকবো। আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা। যদিও আপনাদের ক্লাসটি আজ রাত 8টায় আসার কথা ছিল, কিন্তু আমার একটু জরুরি কারণে আমি আজকে 8টায় না ঢুকে আরও 15 মিনিট আগে এসে পড়েছি। তো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছে মাশরুফা হাসান, যুক্ত হয়েছে। তারপরে আমাদের সাথে আর মাশরুফা হাসান যুক্ত হয়েছে, আমাদের রবি যুক্ত আছেন আমাদের সাথে, আর জিনা আক্তার যুক্ত আছেন, শফিকুল ইসলাম যুক্ত আছেন। তারপর আমাদের সাথে রামিসা খাতুন যুক্ত আছেন, ফাবিয়া সাথী যুক্ত আছেন, মনি রিমি যুক্ত আছেন, আফরোজা আলম। স্যার ক্লাসের টাইমটা বললেন না কেন? মিনিমাম 1 ঘন্টা আগে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আগামীতে আমরা ক্লাসের আপনাদেরকে শিডিউল জানিয়ে দিব। দেখেন এই প্রশ্নটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন তো, উত্তরবঙ্গের কোন জেলায় চা বাগান সবচেয়ে বেশি আছে? উত্তরবঙ্গের কোন জেলাতে চা বাগান সবচেয়ে বেশি আছে? আমরা সবাই কম বেশি চা খেতে পছন্দ করি। আসলে চায়ের মধ্যে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স চা। এই চা থেকে বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে সিনিয়র স্টাফ নার্সের পরীক্ষায় প্রশ্ন আসে। তো উত্তরবঙ্গে আসলে চা বাগান আছে কয়টা এবং কোন জেলাতে সবচেয়ে বেশি? তো এই প্রশ্নটা তো আমরা শিখবই আগামীতে। এই প্রশ্ন রিলেটেড আগামীতে কী ধরনের প্রশ্ন থাকতে পারে তার একটা দিক নির্দেশনা আপনাদের জন্য থাকবে। এখানে উত্তর অলরেডি সোনিয়া আরিফিন জানিয়েছেন, জি শুনতে পাচ্ছেন, ধন্যবাদ। জিনিয়া আক্তার জানিয়েছেন, আমাদের প্রমা পাখি আক্তার, রোমা পাখি আক্তার জানিয়েছেন, শোনা যাচ্ছে। তা উত্তরবঙ্গের চার আমাদের বাগান আছে সবচেয়ে বেশি পঞ্চগড়ে। পঞ্চগড়ে আপনারা জানেন যে আমাদের উত্তরবঙ্গের প্রথম সমতলে যে জেলাটাতে প্রথম চায়ের বাগান হয়েছিল সেটা হচ্ছে পঞ্চগড়। আর এই পঞ্চগড়ে একটা বড় রকমের চায়ের বাগান রয়েছে যেটির নাম হলো মিনা টি স্টেট। এরা 2000 সালে প্রথম অর্গানিক চা বাজারে নিয়ে এসেছিল। অর্গানিক চাটা আসলে কি? অর্গানিক চাটা হলো কোনো ধরনের প্রসেসিং না করে সরাসরি বাগান থেকেই যে চাটা পাওয়া যায় সেটা হলো মূলত অর্গানিক চা। তা আমাদের পঞ্চগড়ের বড় চা বাগান আছে 9টা, বড় চা বাগান আছে 9টা, আর ছোট ছোট চা বাগান আছে প্রায় 3000। ছোট ছোট চা বাগান আছে প্রায় 8355টা চায়ের বাগান আছে। আচ্ছা, চা নিয়ে আমরা একদম আমাদের চায়ের ইতিবৃত্ততে যদি চলে যাই, তো বাংলাদেশে প্রথম চা চাষ শুরু হয়েছিল চট্টগ্রামের আগ্রাবাদে প্রথম চায়ের চাষ শুরু হয়েছিল। আর বাণিজ্যিকভাবে যদি কথাটি থাকে যে বাণিজ্যিকভাবে প্রথম চা বাগান কোথায় করা হয়েছিল, তা উত্তরটি হবে সিলেটের
মালনীছড়ায়। সিলেটের মালনীছড়ায় আমাদের প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয়েছিল। এটি 1854, মতান্তরে 1857 সালে এই চা বাগান আমাদের শুরু হয়েছিল। আর যদি বলা হয় বর্তমান চা বাগান আছে কয়টি, বর্তমান বাংলাদেশে চা বাগান আছে 168টি। যদি বলা হয় বর্তমান বাংলাদেশে কয়টা চা বাগান আছে, বর্তমান বাংলাদেশে চা বাগান আছে 168টি চা বাগান আছে। এখান থেকে প্রশ্ন থাকে যে কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে, কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে, সেটা হলো মৌলভীবাজার জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে। যদি বলা হয় কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে, মৌলভীবাজারে চা বাগান আছে। আর এখানে প্রশ্ন থাকে যে চায়ের দেশে স্বাগতম এই ভাস্কর্যটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে মৌলভীবাজার শ্রীমঙ্গলে হচ্ছে অবস্থিত। চায়ের দেশে স্বাগতম এই ভাস্কর্য আছে, এটি হচ্ছে মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গলে অবস্থিত। চা নিয়ে প্রশ্ন থাকে যে বর্তমান চায়ের নিলাম কেন্দ্র কয়টা, যেখান থেকে বেচা কেনা হয়। চায়ের বর্তমান নিলাম কেন্দ্র হচ্ছে 3টা আছে। প্রথম নিলাম কেন্দ্র স্থাপিত হয়েছিল চট্টগ্রামের আগ্রাবাদে প্রথম চায়ের নিলাম কেন্দ্র হয়েছিল। আর চায়ের দ্বিতীয় নিলাম কেন্দ্র হয়েছিল কোথায়? শ্রীমঙ্গল মৌলভীবাজারে নিলাম কেন্দ্র হয়েছিল চায়ের দ্বিতীয় নিলাম কেন্দ্র। আর চায়ের তৃতীয় নিলাম কেন্দ্র যদি বলা হয় কোথায় আছে, তা হলো তেতুলিয়া পঞ্চগড়ে চায়ের নিলাম কেন্দ্র অবস্থিত। আর চা নিয়ে আমরা যদি আর একটু জেনে নিই চা নিয়ে, যে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোন দেশে? চা সবচেয়ে বেশি উৎপন্ন হয় চীনে। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোন দেশে? চীনে। আচ্ছা, আমাদের সজীব চক্রবর্তী সোহান জানিয়েছেন আবেদন ছাড়ছে নাকি। আচ্ছা, আমাদের পেজের মডারেটর যারা আছেন তারা জানাবেন সজীব চক্রবর্তী সোহামকে। আর উত্তরবঙ্গের আমাদের 5টা জেলায় চা হয়। এই জেলাগুলো হলো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী এবং লালমনিরহাট। এই 5টা জেলায় চায়ের বাগান রয়েছে উত্তরবঙ্গের। আশা করি আপনারা 1 নাম্বারটা বুঝতে পেরেছেন। চলে যাচ্ছি আমরা 2 নাম্বার প্রশ্ন। এই প্রশ্নটি হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রশ্ন। এটি হলো একটা আমাদের কন্ট্রাডিক্টরি প্রশ্ন, একটা দ্বিধান্বিত প্রশ্ন। বিভিন্ন বই বিভিন্নভাবে দেয়া আছে, বা সরকারও বিভিন্ন সময় বিভিন্ন দেশকে তারা বলেছে তারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? আচ্ছা, আমাদের বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হচ্ছে যে শাকিলা উত্তর দিয়েছেন, তারপর হচ্ছে মতাকাব্যির শেখ উত্তর দিয়েছেন, নিশাত মনি উত্তর দিয়েছেন, আরজিনা উত্তর দিয়েছেন, আমাদেরকে স্বপ্ন চারিনী তুমি উত্তর দিয়েছেন, আগেও আমাদের ক্লাস করেছেন মনে আছে। সুমাইয়া আক্তার রিফ উত্তর দিয়েছেন, রায়হান উত্তর দিয়েছেন, যে শাকিলা উত্তর দিয়েছেন, সুমি আক্তার উত্তর দিয়েছেন। তো আমরা চলে যাচ্ছি। এটি হলো আমাদের মুজিবনগর সরকারের ডকুমেন্টস অনুযায়ী আমাদেরকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ভারত। মুজিবনগরের ডকুমেন্ট অনুযায়ী আমাদের প্রথম স্বীকৃতি দানকারী হচ্ছে ভারত। তবে বিগত সরকার ভারতের পরিবর্তে ভুটানকে তারা প্রমোট করার চেষ্টা সবচেয়ে বেশি করেছে। তো আমাদের বিগত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে আমাদের বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী হচ্ছে ভুটান। তবে মুজিবনগর সরকার বা নবম দশম শ্রেণীর বা একাদশ শ্রেণীর আমাদের যে পৌরনীতি দ্বিতীয় পত্র আছে, এই রেফারেন্স অনুযায়ী আমাদেরকে স্বীকৃতি দানকারী প্রথম রাষ্ট্র হচ্ছে ভারত আমাদেরকে 6 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ভারত। এটি হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই, এবং একাদশ শ্রেণী যে আমাদের পৌরনীতি দ্বিতীয় পত্র আছে, এই হিসাব অনুযায়ী আমাদের প্রথম স্বীকৃতি দানকারী দেশের নাম হচ্ছে ভারত। সোভিয়েত ইউনিয়ন আমাদের অনেক পরে স্বীকৃতি দিয়েছে। সোভিয়েত ইউনিয়ন এখানে প্রশ্নই আসতেছে না। আমাদের স্বীকৃতি দানকারী হচ্ছে প্রথম দেশ হচ্ছে ভারত। আর এখানে যদি আপনাদের ভারত বাদ দিয়ে জন্য অন্য কোনো অপশন থাকতো, ধরেন ভারত নাই, এই অপশনটা নাই,
অন্যান্য অপশন আছে ভুটান, সুইডেন, রাশিয়া, অন্যান্য অপশন আছে, তাহলে আপনারা সেক্ষেত্রে ভুটান দিতে পারেন। আশা করি আপনারা 2 নাম্বার বুঝতে পারছেন। এবার বুঝে বুঝে উত্তর করতে হবে। আমাদের ম্যাক্সিমাম পরীক্ষার্থীরা তারা আসলে সামনে পিছনে না বুঝে মুখস্থ করে তারা পরীক্ষা দিতে যায়। তো এই অংশটা কিন্তু সাধারণ জ্ঞানে ম্যাক্সিমাম ভুল করে থাকে। যেহেতু আপনাদের পিএসসি পরীক্ষা নেয়, এখানে আসলে আপনাকে বুঝে উত্তর করতে হবে। আর যেগুলো উত্তর করবেন অবশ্যই 100% জেনে আপনাদের সঠিক উত্তরটা করতে হবে, না হলে কিন্তু নেগেটিভ মার্কিংয়ের ফাঁদে পড়তে হবে। আমাদের ম্যাক্সিমাম পরীক্ষার্থী যারা নার্সিংয়ের পরীক্ষার্থী আছেন তারা আসলে সময় একটা বেশি পান না। অনেকেই হসপিটালে সময় দিতে হয়, অনেকেই পরিবারকে সময় দিতে হয়। তারা এখানে কিন্তু অনেক সার্কুলার, কিন্তু অনেক সময় যোগ্য প্রার্থীও পাওয়া যায় না, অনেক সময় পদগুলোও খালি থাকে। ঠিক আছে, এই যে অনেকেই মনে করে যে আসলে নার্সিংটা হলো সিনিয়রের ভিত্তিতে বা নার্সিংয়ে অ্যাটেন্ড করলে পাস করতে পারবো। আসলে না, নার্সিংয়ে কিন্তু এখন অনেক টাফ, অনেক ভেতর থেকে প্রশ্ন আসে। এই জন্য আপনাকে কি করতে হবে, পরিশ্রম তো করতে হবে, প্লাস আপনাকে কি করতে হবে, চর্চা করতে হবে। আসলে এখন আমি এখানে ভিডিও দেখলাম, এখানে ক্লাস করলাম, ঠিক আছে, এইভাবে কিন্তু আসলে চর্চা বাড়ানো যায় না, আপনার সময় নষ্ট হবে। এই জন্য আপনাকে কি করতে হবে, ক্লাসও দেখতে হবে এবং নিজে নিজেও পড়তে হবে। সবাই আপনার 3 নাম্বার জানাবেন। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণে জেলার নাম কি? সর্বদক্ষিণে জেলার নাম কি? বাংলাদেশের সর্বদক্ষিণে জেলার নাম কি? ক নাম্বার দেওয়া আছে ভোলা, খ নাম্বার দেওয়া আছে চট্টগ্রাম, গ নাম্বার দেওয়া আছে পটুয়াখালী, গ নাম্বার দেওয়া আছে কক্সবাজার। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কোনটি? মোতাকাব্বির শেখ উত্তর দিয়েছেন আমাদেরকে। সুমাইয়া আক্তার স্যার আমি অ্যাডমিশন দেব এবার নতুন, আমি ক্লাস আমার জন্য স্যার আমি অ্যাডমিশন দেব এবার নতুন। হ্যাঁ, এগুলো আসলে সাধারণ জ্ঞানের। আপনারা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছেন তারাও করতে পারেন, যারা আপনারা নিয়োগ পরীক্ষার্থী আছেন তারাও করতে পারেন। আসলে তেমন একটা পার্থক্য নয়, এখান থেকে করলেই অ্যাডমিশন দেবেন। বা এখন থেকে যদি আপনি প্রিপারেশন নিয়ে রাখতে পারেন এটা আপনার জন্য ভালো, আপনি কিন্তু 3-4 বছর এগিয়ে থাকতে পারবেন। 3 নাম্বার অলরেডি আমাদেরকে দিয়েছে যে শাকিলা, তারপরে হচ্ছে রুকয়া খাতুন নিশ, টুম্পা ব্যাপারী উত্তর দিয়েছেন, আরজিনা আক্তার উত্তর দিয়েছেন। আমরা চলে যাচ্ছি, আমাদের সর্বদক্ষিণের জেলার নাম হলো কক্সবাজার। যদি বলা হয় সর্বদক্ষিণের জেলার নাম কি? কক্সবাজার। আমরা যদি একটু লিখে দেই, এখান থেকে আপনারা পড়তে হবে। সর্বদক্ষিণের জেলা এটি হলো কক্সবাজার। সর্বদক্ষিণের জেলার নাম হচ্ছে কক্সবাজার। আর সর্বদক্ষিণের ইউনিয়নের নাম হলো সেন্ট মার্টিন। সর্বদক্ষিণের ইউনিয়নের নাম হলো সেন্ট মার্টিন। আবার যদি বলা হয় সর্বদক্ষিণের স্থানের নাম কি? সর্বদক্ষিণের স্থানের নাম হলো ছেড়াদ্বীপ। সর্বদক্ষিণের স্থানের নাম হলো ছেড়াদ্বীপ। ওকে, এগুলো আপনার দিকগুলো পড়বেন। সর্বপশ্চিমের যদি বলা হয় সর্বপশ্চিমের জেলার নাম কি? সর্বপশ্চিমের জেলার নাম হলো চাঁপাইনবাবগঞ্জ। কি নাম? চাঁপাইনবাবগঞ্জ। যদি বলে সর্বদক্ষিণ পশ্চিমের উপজেলার নাম কি? উপজেলার নাম হচ্ছে শিবগঞ্জ, আর স্থানের নাম হচ্ছে মনকষা। যদি বলা হয় সর্বপূর্বের জেলার নাম কি? সর্বপূর্বের জেলার নাম হচ্ছে বান্দরবান। সর্বপূর্বের জেলার নাম কি? বান্দরবান। আর সর্বপূর্বের উপজেলার নাম কি? থানচি। সর্বপূর্বের উপজেলার নাম হচ্ছে থানচি। সর্বপূর্বের ইউনিয়নের নাম হচ্ছে আখাইনঠং। কি নাম? আখাইনঠং। যদি বলা হয় সর্ব উত্তরের জেলার নাম কি? পঞ্চগড়। হিমালয় কন্যা পঞ্চগড়। সর্ব উত্তরের জেলার নাম হচ্ছে হিমালয় কন্যা পঞ্চগড়। সর্ব উত্তরের উপজেলার নাম হচ্ছে তেঁতুলিয়া। সর্ব উত্তরের উপজেলার নাম হচ্ছে তেঁতুলিয়া। আর সর্ব উত্তরের ইউনিয়নের নাম হচ্ছে বাংলা বান্দা। তো এইভাবে আপনাদেরকে বিস্তারিত পড়তে হবে। আসলে এমসিকিউ ক্লাস করে হ্যাঁ আপনারা ভালো একটা আইডিয়া নিতে পারবেন। অথচ আপনাদের কি করতে হবে, টপিক ভিত্তিক যে যারা বিষয়ভিত্তিক পড়ান তাদের কাছ থেকে আপনার কি করতে হবে, তালিম নিতে হবে। তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন। যখন আপনি বিস্তারিত এই টপিক রিলেটেড কনসেপ্টটা বিস্তারিত পড়বেন এবং এই টপিকগুলো যখন আপনি কি করবেন, প্র্যাকটিস করবেন এমসিকিউ আকারে, দেন আপনি কিন্তু পরীক্ষা ভালো করতে পারবেন। আর এখন যদি আপনি এমসিকিউ করেন তাহলে কিন্তু পরীক্ষা আসতেও পারে, নাও আসতে পারে। এই জন্য আপনার মূল টার্গেট হবে কি করা, বিস্তারিত পড়া। আচ্ছা, ভোলার
ভোলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা। যদি বলা হয় ভোলা কি, এটি হলো বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলার নাম হচ্ছে ভোলা। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলার নাম হচ্ছে ভোলা, বা বাংলাদেশের এই জেলাটা অন্যতম একটা বদ্বীপ, বদ্বীপ ভোলা। আর এই ভোলার পূর্বের নাম ছিল দক্ষিণ শাহবাজপুর। কি নাম ছিল? দক্ষিণ শাহবাজপুর। ভোলার পূর্বের নাম ছিল দক্ষিণ শাহবাজপুর, ভোলা। আমরা জানি যে ইলিশ মাছ সবচেয়ে বেশি পাওয়া যায় ভোলাতে। চট্টগ্রাম, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, এর পূর্ব নাম ছিল পোর্টো গ্রান্ডে। চট্টগ্রামের পূর্ব নাম কি ছিল? পোর্টো গ্রান্ডে। চট্টগ্রামের পূর্ব নাম ছিল পোর্টো গ্রান্ডে। এটা পর্তুগিজরা রেখেছিল। চট্টগ্রামের পূর্ব নাম কি ছিল? পোর্টো গ্রান্ডে। এটা মূলত পর্তুগিজরা নাম রেখেছিল পোর্টো গ্রান্ডে, যার অর্থ কি? যার অর্থ হচ্ছে বড় স্বর্গ, যার অর্থ হচ্ছে বড় স্বর্গ। আর এদিকে হচ্ছে পটুয়াখালী, এটি হলো আমাদের দক্ষিণবঙ্গের একটা জেলার নাম হচ্ছে পটুয়াখালী। পটুয়াখালীর কলাপাড়াতে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত, যার নাম হলো কুয়াকাটা। যার নাম কি? কুয়াকাটা। আর এই কুয়াকাটা থেকে একসাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। কুয়াকাটা থেকে আমরা কি দেখতে পাই? একসাথে এক স্পট থেকে আমরা সূর্যোদয় এবং সূর্য অস্ত দেখতে পাই। এই জন্য কুয়াকাটা বা পটুয়াখালীকে বলা হয় সাগরকন্যা। কি বলা হয়? সাগরকন্যা। তো বন্ধুরা, সবাই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের গার্ডিয়ান নার্সিংয়ের যে ফ্রি ক্লাসগুলো হয়, এই ক্লাসগুলো আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ক্লাসটি সবাই কি করবেন? সবাই ছোট্ট করে মেনশন করে দেন, আর পারলে আপনারা আপনাদের টাইমলাইনে একটা করে শেয়ার করে দেন। আচ্ছা, এইটা আমাদের একটা গান, মুক্তিযুদ্ধ ভিত্তিক গান থাকে পরীক্ষায়। মুক্তিযুদ্ধ ভিত্তিক আমাদের গান থাকে। আমরা যদি একটু গানের দিকে যাই, আমাদের সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবে, গানটির কোন সময় রচিত হয়েছিল? নিশাদ মনি আমাদেরকে জানিয়েছেন আলহামদুলিল্লাহ, ক্লাস অনেক ভালো লাগে, অনেক ধন্যবাদ নিশাদ মনিকে। আমাদের সংগ্রাম চলবেই গানটি কোন সময় রচিত? যারা আমরা নার্সিং ভাই ও বোনেরা আছি তারা আমরা বলবো, আমরা এইভাবে জপবো যে আমাদের প্রস্তুতি চলবেই। যতক্ষণ পর্যন্ত আমাদের চাকরি না হয়, যতক্ষণ পর্যন্ত সরকারি নার্সিংয়ে ঢুকতে না পারি, আমাদের প্রস্তুতি আমরা থামবো না। আমরা কি করব? প্রস্তুতি নিয়ে সামনের দিকে গেরিলাভাবে এগোবো। ঠিক আছে? আমাদের পিছনে ফেরানোর কোনো রাস্তা নাই। শিউলি আক্তার ভালো লাগে। আমাদের সুমাইয়া আক্তার রিফ অলরেডি জানিয়েছে 4 নাম্বার। আমাদের জিএস শাকিলা স্মৃতি মহন্তকে মেনশন করেছেন। হ্যাঁ, আপনারা এইভাবে জিএস শাকিলার মতো আপনাদের প্রিয়জনকে মেনশন করে আমাদের ক্লাসটি দেখার সুযোগ করে দিতে পারেন। আজরিনা আক্তার উত্তর দিয়েছেন ডি নাম্বার। স্বপ্নচরণী তুমি উত্তর দিয়েছেন। এরপর আমাদের উত্তর দিয়েছেন আফরোজা আলম, উত্তর দিয়েছেন জিএস শাকিলা, উত্তর দিয়েছেন। আরও দেখি উত্তর কে দিয়েছেন। এখান থেকে হচ্ছে আমাদের সংগ্রাম, এটি হচ্ছে মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি আমাদের গান, মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি গান। আমাদের সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই। আচ্ছা, বঙ্গভঙ্গের সময়, বঙ্গভঙ্গ যখন হয়েছিল 1905 সালে, 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়েছিল, আর এই বঙ্গভঙ্গ হওয়ার সময় যে আমাদের একটা গান রচিত হয়েছিল, একটা কবিতা, সেটি হচ্ছে আমার সোনার বাংলা। সেটি হচ্ছে আমার সোনার বাংলা, এই কবিতাটি রচিত হয়েছিল। বা ডিএল রায়ের একটা কবিতা রচিত হয়েছিল, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। এই দুটি কবিতা পরবর্তীতে গান আকারে প্রকাশিত হয়েছিল। আর ভাষা আন্দোলনের সময় আমাদের একটা গান রচিত হয়, সেটির নাম হলো আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানটি রচিত হয়েছিল। আর এই গানের সুরকার, এই গানের গীতিকার ছিলেন আব্দুল গাফফার চৌধুরী। কে ছিলেন? গীতিকার ছিলেন আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো এই গানটির গীতিকার ছিলেন আব্দুল গাফফার চৌধুরী। আর এই গানটির প্রথম সুরকার ছিলেন আলতাফ মাহমুদ, আব্দুল লতিফ। এই গানটির প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ। পরবর্তীতে যার সুরে গাওয়া হয় তিনি হচ্ছেন আলতাফ মাহমুদ। 4 নাম্বার আমরা পেয়ে গেলাম। 5 নাম্বার, এটা আমাদের কোন ধরনের প্রশ্ন? 5 নাম্বারটা হলো আমাদের মূলত ভূগোলের একটা প্রশ্ন। আপনাদের কিন্তু ভূগোল থেকেও আসবে। সাধারণ জ্ঞান মানে শুধু আন্তর্জাতিক আর বাংলাদেশ না, সাধারণ জ্ঞান মানে হচ্ছে ভূগোল,
বিজ্ঞান, কিছু বিজ্ঞান থাকবে, কিছু কম্পিউটার থাকবে, কিছু আইসিটি থাকবে, এগুলো মিলিয়ে হচ্ছে আমাদের ভূগোল থাকবে। নাহিদা আক্তার স্বর্ণা যুক্ত হয়েছেন আমাদের সাথে, নুসরাত জাহান যুক্ত হয়েছেন, মারিয়া সুলতানা যুক্ত হয়েছেন। আপনারা সবাই জানাবেন কোন প্রাকৃতিক দুর্যোগে শুধুমাত্র সমুদ্রে সংঘটিত হতে পারে প্রাকৃতিক দুর্যোগটা, যে আমাদের কোন দুর্যোগটা শুধুমাত্র সমুদ্রে কি হতে পারে, সংঘটিত হতে পারে। প্রাকৃতিক দুর্যোগ আসলে কি? প্রাকৃতিক দুর্যোগ আমাদের কোনটি? এটি শুধু সমুদ্রে হতে পারে। 5 নাম্বার আমাদের প্রথম উত্তর দিয়েছেন গোলাপি ডায়েরি। তারপরে হচ্ছে নিশাত মনে উত্তর দিয়েছেন, আমাদের স্বপ্নচারিণী তুমি উত্তর দিয়েছেন, আমাদেরকে অনেকে উত্তর দিচ্ছেন। যেভাবে উত্তর আসতেছে একদম পুরো রকেটের গতিতে আসতেছে, আপনারা হয়তো খেয়াল করবেন, সবাই হয়তো খেয়াল করবেন। আমরা চলে যাচ্ছি তাহলে আমাদের উত্তরে। প্রাকৃতিক দুর্যোগ আসলে দুর্যোগ কি? দুর্যোগ হচ্ছে মূলত যে সকল কর্মকাণ্ড যে আমাদের ব্যক্তি কর্মকাণ্ডকে প্রতিহত করে বা বাধা সৃষ্টি করে, সেটি হচ্ছে মূলত দুর্যোগ। সেটি হলো মূলত দুর্যোগ। দুর্যোগ হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হলো মানুষসৃষ্ট দুর্যোগ, আরেকটা হলো প্রাকৃতিক দুর্যোগ। আমাদের মানুষসৃষ্ট দুর্যোগ কেমন হতে পারে? আমাদের হচ্ছে যেমন যুদ্ধ, এটি হচ্ছে আমাদের মনুষ্যসৃষ্ট দুর্যোগ, ঠিক আছে। আর প্রাকৃতিক দুর্যোগ আমাদের বন্যা, খরা, ভূমিকম্প, বজ্রপাত, এগুলো হচ্ছে মূলত আমাদের প্রাকৃতিক দুর্যোগ। তো এখানে আমরা একটু দেখব যে আমাদের দুর্যোগ কোন প্রাকৃতিক দুর্যোগ শুধুমাত্র সমুদ্রে সংঘটিত হতে পারে, সেটি হচ্ছে সুনামি। কি হতে পারে? সুনামি। পরীক্ষার জন্য এই সুনামি বানানটা পরীক্ষায় আসে। সুনামি বানানটা ইংরেজিতে হচ্ছে সুনামি, 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 সুনামি। এটা হচ্ছে বানানটা হচ্ছে TSU, সুনামি, সুনামি, সুনামি। এই বানানটা হচ্ছে সুনামি, সুনামি। এটি হচ্ছে মূলত একটি জাপানিজ শব্দ। সুনামি ইংরেজি হচ্ছে, এটা একটা হচ্ছে জাপানিজ শব্দ। সুনামি যদি বলে এটা কোন ভাষার শব্দ, সুনামি এটা কোন ভাষার শব্দ? এটি হচ্ছে মূলত একটি জাপানি শব্দ, সুনামি। সুনামি এর অর্থ হচ্ছে বন্দরের ঢেউ। এটি একটা হলো জাপানি শব্দ। যদি বলে কোন ধরনের শব্দ? জাপানি শব্দ, জাপানি শব্দ। জাপানি শব্দ, যার অর্থ হচ্ছে পোতাশ্রয়ের ঢেউ, পোতাশ্রয়ের ঢেউ, ঢেউ বা বন্দরের ঢেউ, বন্দরের ঢেউ, বন্দরের ঢেউ। তো আপনাদের জন্য আমি একটা কথা বলতে চাই যে দেখেন, 2 বছর ধরে, গত 2 বছর থেকে 1.5 বছর থেকে প্রাইমারি এবং নিবন্ধনের সার্কুলার নাই, ঠিক আছে, বা অন্যান্য চাকরি পরীক্ষার সার্কুলার নাই। বাট এই যে আমাদের নার্সিং এর সার্কুলারটা কিন্তু থেমে থাকে নাই, কারণ নার্সিং এর প্রচুর পরিমাণে চাহিদা আছে। শুধু দেশে না, দেশ বিদেশে সব জায়গায় নার্সিং এর চাহিদা আছে। নার্সিংটা হলো এমন একটা মহৎ পেশা, যে শিক্ষাগত যেমন একটা মহৎ পেশা, নার্সিংটা হচ্ছে একটা মহৎ পেশা। এটার মাধ্যমে কিন্তু আপনি যে একদম জনগণের তৃণমূল পর্যায়ে, জনগণের একদম পুরো হাই সোসাইটির না, একদম তৃণমূল পর্যন্ত মানুষের কি করতে পারবেন? সেবা শুশ্রূষা করতে পারবেন। এখানে তো আপনি কি পাবেন? একটা আপনার সোয়াবের কাজ করতে পারবেন, আপনার যে পরকালীন জীবনের জন্য কিছু আপনি সঞ্চয় করে নিয়ে যেতে পারবেন, যেটাকে বলে আমরা সাদগায়ে জারিয়া, যে আপনি আপনার সেবার মাধ্যমে যাকে সুস্থ করেছেন, ঠিক আছে, তার পরিবারজন, হ্যাঁ, সে যতদিন বেঁচে থাকবে, সে যত ভালো কাজ করবে, কিন্তু সেটা কিন্তু আপনার আমল নামায় কিন্তু ইনশাল্লাহ যোগ হতে পারে। তো সেই ক্ষেত্রে আর এখান থেকে কিন্তু ভালো একটা অর্থনৈতিক ফ্যাসিলিটি আছে। নার্সিংটা হচ্ছে মূলত আমাদের একটা 10ম গ্রেডের জব, 10ম গ্রেডের একটা জব, যেখানে শিক্ষকদের তুলনায় আরও এগিয়ে আছেন আপনারা নার্সিংরা। তো নার্সিং এটা আপনার জন্য একটা ক্যারিয়ার সেরা একটা জব হতে পারে, প্রিপারেশন নিতে হবে। সুমাইয়া আক্তারিফ কিন্তু আমার পাত্রপক্ষ এটা পছন্দ করছে না। আসলে আপনার পাত্রপক্ষকে কি করতে হবে? সেই মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। আপনাদের ছোট্ট একটা ঘোষণা দিচ্ছি যে 842 জন সিনিয়র স্টাফ নার্সের স্পেশাল নিয়োগ বের হয়ে আসছে। যেহেতু এই পরীক্ষাটা অনেক কম্পিটিশন হবে, আপনি যদি মনে করেন যে আসলে পরীক্ষায় অংশগ্রহণ করলাম,
পরীক্ষা দিলাম আর হয়ে গেল তা কিন্তু না। এলাম, দেখলাম, জয় করলাম, তার মতো না। আপনাকে ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে হবে, নাহলে কিন্তু আফসোস করতে হবে। আসলে একটা সার্কুলার মিস করা মানে হচ্ছে 1 বছর পিছিয়ে যাওয়া। তো আপনারা যদি ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারেন, আশা করি আপনারা কিন্তু বিফল হবেন না, বিফল হবেন না। তো আপনাদের সম্পূর্ণ নতুন একটি ব্যাচে আপনাদের জন্য ভর্তি চলছে, স্পেশাল ডিসকাউন্টে ভর্তি চলছে। যারা আপনারা একদম অনলাইনে ঘরে বসেই আপনাদের অফলাইনের মতো সেবা নিতে চান, তারা আপনারা আমাদেরকে পেজে ইনবক্স করতে পারেন। গোলাপি ডায়েরি মিডওয়াইফারিদের কি কোনো পেইড ব্যাচ শুরু হবে? ইনশাল্লাহ জানাবো আপু। প্রিলির জন্য আমার হচ্ছে কোন ধরনের সাধারণ জ্ঞান আমরা পড়তে পারি। আমাদের সাধারণ জ্ঞানের জন্য যে গার্ডিয়ান নার্সিংয়ের আমরা স্পেশাল বুলেটিন দিয়ে থাকি, আমরা ক্লাসগুলোর সাথে ইনশাল্লাহ আপনারা সেগুলো পড়তে পারেন। মৌরানা যুক্ত আমাদের সাথে আছেন। তো চলে গেলাম আমরা পরবর্তীতে। আচ্ছা, ভূমিকম্প, এখান থেকে একটু প্রশ্ন পড়ে রাখবেন যে ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ। চলে যাচ্ছি আমরা 6 নম্বরে। এটি হলো মূলত আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্সের প্রশ্ন। কক্সবাজার কিসের জন্য প্রসিদ্ধ? কক্সবাজার কিসের জন্য প্রসিদ্ধ? আপনারা যদি আমাদের এই সেবা নিয়ে চান্স পেতে পারেন, তাহলে আপনাদের জন্য কিন্তু কক্সবাজার একটা ট্যুরও আমরা রাখতে পারি। কি বলেন আপনারা? আচ্ছা, অফলাইনে কোনো কোচিং আছে কিনা, থাকলে জানাবেন। হ্যাঁ, আমাদের ফার্ম গেটে আছে অফলাইনে, আপনারা যোগাযোগ করতে পারেন। কক্সবাজার কিসের জন্য বিখ্যাত? কিসের জন্য বিখ্যাত? আমাদের উত্তর দিয়েছেন তিনি হচ্ছেন নিশাত মনি। তারপর হচ্ছে আমাদের উত্তর দিয়েছেন সোনিয়া আফরিন। গোলাপি ডায়েরি। যেভাবে কমেন্ট করতেছেন, আসলে আপনাদের আগ্রহ এবং উদ্দীপনা দেখে আমি অনেক মুগ্ধ। আপনারা আগামী দিনের নার্সিং ক্যাডার পরিবারের একজন সদস্য মনে করি। এখন থেকে আপনাদের ব্যক্তি ইমেজ তৈরি করে ফেলেন। এটি হচ্ছে পর্যটন। আমাদের পর্যটন রাজধানী হচ্ছে কক্সবাজার। পর্যটন রাজধানী হচ্ছে কক্সবাজার। আচ্ছা, কক্সবাজারের যদি বলা হয় প্রাচীন নাম কি ছিল? কক্সবাজারের প্রাচীন নাম ছিল পালঙ্কি। কক্সবাজারের পূর্ব নাম ছিল কি? পালঙ্কি। পালঙ্কি। এটি হচ্ছে আমাদের কক্সবাজারের পূর্ব নাম। এখান থেকে আমাদের একজন সরাসরি কক্সবাজার থেকে জয়েন করেছেন, তিনি, তার নামটা একটু বলে দিই আমি। শেফালি রানী বর্মন আমাদের কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন। সুমাইয়া আক্তার স্যার, আমাকে নিয়েন, অনেক ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু বাবা মারা যাওয়ার পর স্বপ্ন নষ্ট হয়ে গেছে। আচ্ছা, স্বপ্ন কখনো নষ্ট হয় না, স্বপ্ন চিরন্তন। আসলে আমাদের অনেক প্রতিবন্ধকতা চলে আসে, আমরা কিছু করতে পারি না, এখনো আমরা সুযোগ আছে। মেল নার্স কত পার্সেন্ট নেবে? কোনো আইডিয়া আছে কিনা জানাবেন। আচ্ছা, এখানে আমাদের সাব্বির ভাই যুক্ত আছেন, তিনি আপনাদের ইসের জবাব দিবেন। আমরা চলে যাচ্ছি 7 নাম্বার প্রশ্ন চলে যাচ্ছি। কাপ্তাই লেক কিসের জন্য পরিচিত? কাপ্তাই লেক কিসের জন্য? এটা আমাদের বিখ্যাত। আমরা আসলে কোনো আপনাদের ভর্তির ব্যাপারে কোনো বিষয়ে বলবো না, আমরা আমাদের সার্ভিসে বলে দিবে আপনাদের আসলে ভর্তি হওয়া দরকার কিনা। আমাদের কাপ্তাই লেকটা কিসের জন্য বিখ্যাত? গার্ডিয়ান বুকটা কিভাবে পাবো? আমাদের পেজে নক দিবেন। জয়া মহন্তকে মেনশন করেছেন এক ভাই, তমাকে যুক্ত করেছেন এক ভাই, ধন্যবাদ। আমাদের জলবিদ্যুৎ কেন্দ্র আছে। আমার বাড়ি কক্সবাজার, 10 মিনিট লাগে ইনশাল্লাহ। আপনার বাড়িতে দাওয়াতে যাব। একদম বড় বহন নিয়ে আমাদের গার্ডিয়ান নার্সিং থেকে যারা টেকবে তাদেরকে নিয়ে যাব ইনশাল্লাহ। আমরা প্রতিবারই করি, আমাদের ট্যুরগুলো হয়ে থাকে। বান্দরবনে আমরা গতবার গেলাম, হ্যাঁ, আমি আসলে যেতে পারি নাই, আমাদের টিম গিয়েছিল, আমাদের ছাত্রছাত্রীরা গিয়েছিল। জলবিদ্যুৎ কেন্দ্র জনবিখ্যাত কাপ্তাই লেক মূলত যে কর্ণফুলী নদীতে কি করে যে বাঁধ দিয়ে এখানে কাপ্তাই লেক বানানো হয়েছে। কাপ্তাই লেক, এখানে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে। আর এখানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 230 মেগাওয়াট। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কাপ্তাই লেক।
আর এই যে কাপ্তাই লেকটা, এই যে পানি একদম উপচে পড়ে এমন একটা উপত্যকার সৃষ্টি হয়ে যাচ্ছে যেটার নাম হচ্ছে ভ্যাঙ্গি ভ্যালি। সেটির নাম হলো ভ্যাঙ্গি ভ্যালি। কাপ্তাই লেকের পানি উপচে পড়ে যে একটা জল উপত্যকা সৃষ্টি হয়েছে সেটির নাম হচ্ছে ভ্যাঙ্গি ভ্যালি। আচ্ছা, আমাদের মৎস্য প্রজনন কেন্দ্র যদি বলা হয় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র আমাদের কোথায় আছে, এটি মূলত আছে হলো আমাদের হালদা নদীতে মৎস্য প্রজনন কেন্দ্র। এখানে হচ্ছে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র আছে আমাদের। আমরা এখানে কোনো রকমের হাইব্রিড করি না, প্রাকৃতিকভাবে প্রজনন ঘটিয়ে আমাদের দেশি মাছ পাওয়া যায়, সেটি হলো আমাদের মৎস্য প্রজনন কেন্দ্র। চলে যাচ্ছি আমরা 8 নাম্বার সেতু। আমাদের সেতু পার হতে হবে, এই যে গার্ডিয়ানের মাধ্যমে কিন্তু আমরা সেতুটা পার হতে পারবো, প্রস্তুতি নিতে পারবো। নার্সিংয়ের প্রিলি রিটার্ন ভাইবা আমাদের সব প্রোগ্রামগুলোতেই আছে। তারপরে শুকতারা ভাইয়া আমাদেরকে একটা ডক্টর ইউনুস সম্পর্কে পড়াবেন। হ্যাঁ, আমরা তো পড়াবো। আমাদের পেইড ব্যাচের ক্লাসের সাম্প্রতিক অংশে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে জানতে পারবেন, আরও জানতে পারবেন। এই ক্লাসগুলোর মাধ্যমে আপনারা বিপ্লব সম্পর্কে জানতে পারবেন, সাম্প্রতিক অংশগুলো আপনারা আরও জানতে পারবেন এই আমাদের ক্লাসগুলোর মাধ্যমে। বিগত 6 মাসের একদম আপডেট। দেশের সবচেয়ে বড় সেতু কোনটি? সবচেয়ে বড় সেতুর নাম কি? আমাদের সেতু দিয়ে আমরা যেহেতু পার হই, এই সেতুটির নাম হচ্ছে আমাদের সবচেয়ে বড়, বর্তমান পর্যন্ত আমাদের সবচেয়ে বড় সেতুর নাম হচ্ছে পদ্মা সেতু। পদ্মা সেতু এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত? এর দৈর্ঘ্য যদি আমরা বলি 6.15 কিলোমিটার পদ্মা সেতুর আমাদের দৈর্ঘ্য। এটি 25শে জুন 2022 সালে উদ্বোধন করা হয় পদ্মা সেতু। পদ্মা সেতু আর এই নির্মাতা প্রতিষ্ঠান এটি গুরুত্বপূর্ণ। পদ্মা সেতুর নির্মাতা প্রতিষ্ঠান ছিলেন চায়নার মেজর ব্রিজ কনস্ট্রাকশন কোম্পানি পদ্মা সেতু। আর হার্ডিং সেতু এটি আমাদের কুষ্টিয়াতে ঈশ্বরদীতে অবস্থিত। হার্ডিং ব্রিজ হচ্ছে 1.8 কিলোমিটার হার্ডিং ব্রিজ। তারপর আমাদের বঙ্গবন্ধু সেতু, এটার নাম হচ্ছে বর্তমান যমুনা বহুমুখী সেতু, 4.8 কিমি। এখানে আমাদের যমুনা রেল সেতু প্রায় রেডি হয়ে গেছে। এখান থেকে ট্রেন চলাচল করবে, প্রায় 120 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে যমুনা রেল সেতু দিয়ে, ডুয়েল গ্যাজের রেল চলাচল করবে। এটি আমাদের মার্চের উদ্বোধন করা কথা আছে। আর মেঘনা সেতু, আমাদের মেঘনা সেতু নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে মেঘনা সেতু আছে। এটা হচ্ছে 900 মিটার, এর দৈর্ঘ্য হচ্ছে 900 মিটার। চলে যাচ্ছি আমরা 9 নাম্বার প্রশ্নে। 9 নাম্বার প্রশ্নে কনফুসিয়াস কোন দেশের দার্শনিক ছিলেন? কোন দেশের দার্শনিক ছিলেন? আমাদেরকে একজন জানিয়েছেন, আমাদের পাবনাতে আছে, মহিম শেখ জানিয়েছেন। তারপরে আমাদের সাথে নাহিদা আক্তার স্বর্ণাও জানিয়েছেন, মোজাম্মেল সানজিদ জানিয়েছেন। আর কে কোন ডিস্ট্রিক্ট থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আমরা আজকের এই ভবিষ্যৎ আমাদের নার্সিং অফিসারগুলোকে দেখতে চাচ্ছি, কোন কোন জেলা থেকে আপনারা যুক্ত হয়েছেন আমাদের সাথে জানিয়ে দিন। আমরা দোয়া করে দিব আপনাদের জন্য। কিন্তু যখন গাড়ি যায় তখন বুঝতে পারি না এত বড় সেতু। আমাদের আরেকজন উত্তর দিয়েছেন সামান্তা আক্তার, নাসরিন আক্তার কাকলি উত্তর দিয়েছেন, নাজমিন নাহার উত্তর দিয়েছেন, আমাদের সুমাইয়া আক্তার রিফ উত্তর করেছেন চীনের কনফুসিয়াস। কনফুসিয়াস একজন চীনের প্রভাবশালী দার্শনিক ছিলেন কনফুসিয়াস। তিনি হচ্ছেন চীনের একজন নীতিবান দার্শনিক ছিলেন। তিনি হচ্ছেন নীতিবান দার্শনিক চীনের, প্রায় খ্রিস্টপূর্ব 500 অব্দের আগের একজন দার্শনিক, প্রাচীন দার্শনিক ছিলেন কনফুসিয়াস। আর তার দর্শনটাই ছিল যে শিক্ষা গ্রহণের অন্যতম উদ্দেশ্য হচ্ছে নীতিবান হওয়া। ঠিক আছে, নীতিবান হওয়া। এই জন্য আমরা যারা দেখেন শিক্ষার উদ্দেশ্য হচ্ছে নীতিবান হওয়া, আপনাকে অবশ্যই নীতিবান হতে হবে। এখন যদি মনে করেন যে না শিক্ষা হব, আমরা শিক্ষাটাকে একটা ইনভেস্ট করব, বা শিক্ষিত হয়ে চাকরি গ্রহণ করে আমরা কি করব, যে টেবিলে তলা দিয়ে খাম নিব, তাহলে কিন্তু আপনি নৈতিক শিক্ষা অর্জন করতে পারলেন না। কি করতে হবে আপনাকে? শিক্ষিত হওয়া মানে হচ্ছে আপনাকে নৈতিকতা বজায় রাখতে হবে। নৈতিকতা মানে কি? খারাপ কাজ করা যাবে না, এটি হচ্ছে নৈতিকতা।
আচ্ছা, পাবনা থেকে যুক্ত হয়েছেন আমাদের। তারপরে যুক্ত হয়েছেন মনিরানী, নওগাঁ থেকে যুক্ত হয়েছেন। নড়াইল থেকে এক বন্ধু যুক্ত আছেন মিতু। আমাদের আরিফা জান্নাত যুক্ত হয়েছেন। ফরিদপুর থেকে, নাটোর থেকে আছেন আমাদের মৌ। জুবাইর আহমেদ সিলেট আল্লাহর 360 আল্লাহর দেশ থেকে যুক্ত হয়েছেন। জুবাইর আহমেদ শারমিন খাতুন নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন আমাদের। সাদিয়া আক্তার ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন। অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন, আপনারা কমেন্ট করতে থাকুন। আমাদের আমাদের প্রতিনিধি আপনাদেরকে সালাম দিবে, ইনশাল্লাহ শুভেচ্ছা দিবে, অভিনন্দন জানাবে, আপনারা কমেন্ট করতে থাকুন। এরপরে আমরা চলে যাচ্ছি অপরাজয় বাংলাটা আসলে কি। এটি আমাদের ভাস্কর্যের একটা প্রশ্ন। এখান থেকে একাধিকবার চাকরি পরীক্ষায় প্রশ্ন আসছে আপনাদের নার্সিং রিলেটেড পরীক্ষায়। রংপুর থেকে আছেন, চুয়াডাঙ্গা থেকে আছেন, সাজেক থেকে আছেন, রাজশাহী থেকে আছেন। বন্ধুরা আজকে ক্লাসটা একদম এতভাবে মানে হৃদয় দিয়ে করতেছেন, ক্লাসের কমেন্ট দেখলে বুঝতে পারছি আসলে তাদের এই চাকরিটা কত দরকার। ঠিক আছে, একজনের স্বপ্ন, তারা যখন নার্সিং কলেজে ভর্তি হয়, যারা মেডিকেলে মিসিং করে তারা ম্যাক্সিমাম কিন্তু নার্সিংয়ে চলে আসে। ঠিক আছে, এই নার্সিংটা কিন্তু এক ধরনের কি বলবো, এক ধরনের একটা ডাক্তার রিলেটেড আমি বলতে পারি নার্সিং। তারা বুকের ভিতর চাপা বেদনা নিয়ে কি করে নার্সিংয়ে চলে আসে, যারা মেডিকেলে মিসিং করে। এখন যদি আপনি নার্সিংয়ে চলে আসেন বুকের ভিতর চাপা বেদনা নিয়ে, তো আপনাকে অবশ্যই একটা সরকারি চাকরি নিশ্চিত করা, কারণ প্রাইভেট জব করে আপনি আপনি না পাবেন একটা ভালো সম্মান, না পাবেন একটি সুন্দর কোয়ালিটি টাইম। ম্যাক্সিমাম টাইম আপনাকে প্রাইভেট ক্লিনিকে দিতে হবে। অনেক সময় অনেক প্রতিবন্ধকতা থাকে, ঠিকঠাকভাবে স্যালারি 10 তারিখ হয়ে যায়, 15 তারিখ হয়ে যায়, স্যালারি পাওয়া যায় না। তার জন্য কি করতে হবে, আপনাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশনের কোনো বিকল্প নাই। ঠিক আছে, আমার ভাই ও বোনেরা যারা আপনারা নার্সিংয়ে পড়াশোনা করেছেন, দেখেন এখানে যদি একটু আপনি সিরিয়াস থাকেন ভালো করতে পারবেন। আর আপনি যদি সিরিয়াস না হন, এটাকে যদি গুরুত্ব না দেন, তাহলে কিন্তু এখান থেকে আপনার সফলতা ধরা দেওয়াটা অনেক টাফ। এটি হলো আমাদের অপরাজয় বাংলাটা হচ্ছে একটি ভাস্কর্য। এটি হচ্ছে ভাস্কর্যটা মূলত সৈয়দ আবদুল্লাহ খালেদ এই ভাস্কর্যটা নির্মাণ করছেন। কে করেছেন? সৈয়দ আবদুল্লাহ খালেদ। সৈয়দ আবদুল্লাহ খালেদ এই ভাস্কর্য নির্মাণ করেছেন। এই ভাস্কর্য নির্মাণ করেছেন। আর এই ভাস্কর্যের মধ্যে 3টা কি ব্যক্তি রয়েছে, 2জন পুরুষ এবং 1জন নারী, যারা মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করেছিল। এই মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি ভাস্কর্যের নাম হচ্ছে অপরাজয় বাংলা, যেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে অবস্থিত। কলা ভবনের সামনে অবস্থিত। আচ্ছা, যে ভাই ও বোনেরা আমাদের ক্লাসটি দেখছেন, ক্লাসটা কি খুবই খারাপ হচ্ছে? তাহলে আপনারা একটু হাত মেরে দেন না। এই যে লাভ রিয়াক্ট আছে দেখেন, লাভ এবং লাইক, হ্যাঁ এই লাভ এবং লাইকে দিয়ে দেন। আপনারা হিট বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের লাভ আমরা কিন্তু পেয়ে যাব। আমাদেরকে কিছু দেওয়া লাগবে না, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আপনারা শুধু আমাদেরকে লাভ দেন। গার্ডিয়ানকে সবসময় ভালোবাসবেন, যেন গার্ডিয়ান সবসময় আপনাদের জন্য এই ধরনের ক্লাসগুলো দেশ ছাড়া শিক্ষকদেরকে দিয়ে নিয়ে আসতে পারে। সামনে রমজান আসতেছে, ইনশাল্লাহ রহমতের মাস আসতেছে, যেন আমরা আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করে দিতে পারি। এইটা আমাদের একটি ব্যতিক্রম প্রশ্ন। জাতীয় সংসদের স্পিকারের নাম কি? আমাদের জাতীয় সংসদের স্পিকারের নাম কি? স্পিকার, জাতীয় সংসদের যার মাধ্যমে পরিচালিত হয় সেটির নাম হচ্ছে স্পিকার। মৌরানা না, অনেক ভালো হচ্ছে। তাহলে পাশে থাকা লাইক এবং লাভ এই যে বাটন আছে, আপনারা হিট করে দেন। তারা অনেক ভালো লাগছে, অনেক ধন্যবাদ। জাতীয় সংসদের স্পিকারের নাম একটু জানাবেন। গার্ডিয়ান নিয়োগ বইটা কি অর্ডার দিলে পাওয়া যাবে স্যার? আচ্ছা, আমাদের যারা আচ্ছা একটু হাত মেরে দেন, একটু হাত লাগান আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের অনেক ভালো লাগছে, অনেক ধন্যবাদ। আমাদেরকে কমেন্টে একটু হিট করেন আপনারা সবাই। আমরা চলে যাচ্ছি। জাতীয় সংসদের স্পিকারের নাম হলো ডক্টর শিরিন শারমিন চৌধুরী, কিন্তু তিনি পদত্যাগ করেছেন। তিনি মূলত পদত্যাগ করেছেন, বাট আমাদের যে নতুন সরকার আসবে গণতান্ত্রিক, তার কাছ থেকে কিন্তু শপথ নেবে। আমাদের যে আগামী প্রধানমন্ত্রী যিনি হবেন,
আহ, আগামী দিনে যিনি রাষ্ট্রপতি হবেন তাকে কি করবেন, তাকে কি করবেন, তাকে হলো শপথ পড়াবেন। নতুন সবাই রিয়াক্ট করেন। হুম। আচ্ছা, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আরেকটা প্রশ্ন দিব আপনাদেরকে। মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? রিফা জান্নাত নিয়োগ বইটা নিতে চাই। আমাদের যারা মডারেটর আছেন যোগাযোগ করবেন আরিফা জান্নাতের সাথে, তারা যোগাযোগ করবেন, আমাদের পেজে আপনারা মেসেজ দিয়ে রাখবেন। মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? আসলে ক্লাস নেই, অনেক প্রেসারে থাকতে হয়, অনেক কমেন্ট আসে আপনাদের, ভালো লাগে। তুহিন চৌধুরী 12 নম্বর হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর হচ্ছে ঢাকাতে অবস্থিত, ঢাকা আগারগাঁয়ে অবস্থিত, ঢাকা আগারগাঁয়ে অবস্থিত, ঢাকা আগারগাঁয়ে অবস্থিত। আগে এটি প্রাইভেটভাবে ছিল, 1996 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটি আগে ছিল সেগুন বাগিচাতে, আগে ছিল সেগুন বাগিচাতে। আচ্ছা, খুলনাতে আমাদের একটা জাদুঘর আছে, খুলনাতে একটা জাদুঘর আছে, এই জাদুঘরের নাম হচ্ছে গণহত্যা, গণহত্যা জাদুঘর। যদি বলা হয় গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত, এটি হলো আমাদের খুলনাতে অবস্থিত। আর রাজশাহীতে আমাদের একটা জাদুঘর আছে, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জাদুঘর, সেটা হচ্ছে বরেন্দ্র, বরেন্দ্র 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 জাদুঘর, জাদুঘর বরেন্দ্র জাদুঘর। আমরা চলে যাচ্ছি 13 নম্বর প্রশ্নে। প্রশ্ন নম্বর 13, শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালিত হয়? দেখেন, মুক্তিযুদ্ধ নিয়েই প্রায় 3-4টা প্রশ্ন চলে আসে, তো এই জন্য আপনাদেরকে অ্যানালাইসিস করতে হবে। প্রথমে আপনাদেরকে অ্যানালাইসিস করতে হবে কিভাবে কি প্রশ্নগুলো আসে, আর এই অ্যানালাইসিস আপনারা করতে গেলে হয়তো আপনাদের একটু টাইমিংটা বেশি লাগতে পারে। এই জন্য আপনারা বিভিন্ন যারা কনসালটেন্ট আছে তাদের পরামর্শ নিয়ে আপনারা অ্যানালাইসিস করতে পারবেন। স্যার, আমি নিয়োগ ব্যাচের বই নিব, আপনি একটু পেজে আমাদেরকে ইনবক্স করে রাখেন যারা কিছু নিতে চান আমাদের কাছ থেকে। শহীদ বুদ্ধিজীবী দিবস হচ্ছে আমাদের হচ্ছে 14 ডিসেম্বর, 14 ডিসেম্বর হচ্ছে আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনকে আমাদের সূর্য সন্তানকে হত্যা করা হয়েছিল, আর এর মূল পরিকল্পনাকারী ছিল রাও ফরমান আলী। কে ছিল বলেন? রাও ফরমান আলী, রাও ফরমান আলী। এদিকে আচ্ছা, এদিকে হচ্ছে আমাদের 25শে মার্চ হচ্ছে ভয়াল রাত, 25শে মার্চ এদিনকে পাকিস্তানি বাহিনীরা ঢাকাতে একটা গণহত্যা পরিচালিত করেছিল, যেই গণহত্যার নাম ছিল অপারেশন সার্চলাইট, অপারেশন সার্চলাইট। যেই গণহত্যা পরিচালনা করা হয়েছিল অপারেশন সার্চলাইট, এই দিনকে প্রায় 11,000 মানুষকে হত্যা করা হয়েছিল। আর অপারেশন সার্চলাইটের পূর্ব নাম ছিল অপারেশন ব্লিস, অপারেশন ব্লিস। 16 ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস, আর 26শে মার্চ হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস, জাতীয় দিবস। আচ্ছা, 14 নম্বর জানাবেন, জাহানারা ইমাম কে ছিলেন? জাহানারা ইমাম কে ছিলেন? জাহানারা ইমাম কে ছিলেন, সবাই এটা জানাবেন। এবারও কি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রশ্নগুলো আসতে পারে? হ্যাঁ, মুক্তিযুদ্ধ নিয়ে তো কোনো সমস্যা নাই, এটা তো কোনো বিতর্ক নাই, এখানে কেন আসবে না ভাই? মুক্তিযুদ্ধটা কোনো বিতর্ক নাই, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা কি পেয়েছি? একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, ঠিক আছে, আসবে। জানাবেন শাহনাজ পারভিন শাপলা, তারপর উত্তর দিয়েছেন জোহরা এমএসটি, নুরুল আমিন উত্তর দিয়েছেন, আমাদের নওরিন আক্তার কাকুলি উত্তর দিয়েছেন, সুখ তারা উত্তর দিয়েছেন, আজরিনা আক্তারও উত্তর দিয়েছেন আমাদেরকে। সবার কাছ থেকে আরও কিছু উত্তর চাচ্ছি, দ্রুত উত্তর করবেন আপনারা, সবাই দ্রুত উত্তর করে দিন। আজকের ক্লাসের মাধ্যমে আপনার কাছ থেকে আমরা দ্রুত উত্তর চাচ্ছি, ঝটপট উত্তর করবেন আমাদেরকে। আজকে আপনাদেরকে নিয়ে আমরা দেখছি আজকে আমাদের সুপার সাজেশন জিকে ক্লাস। আজকে ইতিমধ্যে আমাদের সাথে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কতজন জয়েন করেছেন, আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমরা মার্কিং করে দেখিয়ে দিচ্ছি। আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন
এই মুহূর্তে আছেন 248 জন। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছিল প্রায় 280 জন মতো যুক্ত হয়েছেন। আজকে ক্লাসটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে ক্লাসটি কেমন লাগছে। আমরা নিয়মিত আপনাদেরকে এই ধরনের ক্লাস দেওয়ার চেষ্টা করব যদি ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে। আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদেরকে। আচ্ছা, জাহানারা ইমাম তিনি ছিলেন একজন শহীদ জননী। জাহানারা ইমামকে ছিলেন একজন শহীদ জননী, ছিলেন আমাদের শহীদ জননী জাহানারা ইমাম, যার ছেলে মুক্তিযুদ্ধ করেছিল। তিনি হচ্ছেন রুমি। রুমি তিনি ছিলেন 2 নম্বর সেক্টরের একটা গেরিলা প্লাটুনের সদস্য, সেটির নাম হচ্ছে ক্র্যাক প্লাটুন। ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন। তাকে পাক বাহিনীরা ধরে নিয়ে যায়, মানে যারা রাজাকার ছিল তাকে ধরিয়ে দেয় পাক বাহিনীর কাছে। তো এর পরবর্তীতে জাহানারা ইমাম তিনি কিন্তু তার জীবদ্দশায় ভাত খান নাই, এমন একটা অবস্থা ছিল। আমরা চলে যাচ্ছি 15 নম্বর প্রশ্ন। এই 15 নম্বর প্রশ্নে আপনারা উত্তর দিবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঘোষণা কবে করা হয়েছিল? কবে করা হয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঘোষণা কবে করা হয়েছিল? দ্রুত এটি জানাবেন সবাই, কবে এই ঘোষণা করা হয়েছিল। আচ্ছা, একজন বলছেন মিলিনা খাতুন। 250 জন দেখে ভালো লাগছে। হ্যাঁ, আপনারাই পারেন 250 জন, কেন 1000কেও টেনে আনতে পারেন। আপনাদের একটা লাইক, আপনাদের একটা কমেন্ট, আপনাদের একটা মেনশন, আপনাদের একটা শেয়ার সবাইকে আনতে পারে। আমরা তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল 17 এপ্রিল 1971 সালে। 17 এপ্রিল। আর এখানে 17 এপ্রিল না থাকলে আপনারা 10 এপ্রিলটা দিবেন, কারণ আমাদের প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল 10 এপ্রিল 1971 সালে ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলাতে। আর আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্রের সবার সামনে উন্মুক্ত করা হয়েছিল 17 এপ্রিল 1971 সালে মেহেরপুরে। মেহেরপুরে। আচ্ছা, অনেকেই আমাদের কাছে পেজের ইনবক্সের মাধ্যমে জানতে চান আসলে আমাদের কি কি কোর্স আছে। এই মুহূর্তে আমাদের যে কোর্সটা আপনাদের জন্য আছে, যেহেতু 842 জনের সিনিয়র স্টাফ নার্সের 10ম গ্রেডের একটা ধামাকা সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আপনাদের জন্য ঘরে বসে আপনারা যেন খুব সহজেই আমাদের দেশসেরা মেন্টরসের ক্লাসগুলো স্বাচ্ছন্দ্যভাবে করতে পারেন এবং অল্প টাকায় বিশাল ডিসকাউন্টে ভর্তি চলতেছে। আর আপনারা যারা এই ক্লাসগুলো করতে চান অনলাইনে, তো বা আপনারা যারা ভর্তি হওয়ার সিদ্ধান্ত করতে চান, তারা আমাদের পেজে মেসেজ করবেন বা আমাদের নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। ভর্তি ফি এবং ক্লাসগুলো কতগুলো হবে এটা আপনারা পেজে জেনে নিতে পারবেন। এবং আমাদের লেকচার প্ল্যান দেখার জন্য বা আমাদের যদি কোনো মডেল ক্লাস দেখতে চান, আপনারা পেজে নক করবেন। আর যেহেতু আপনারা এই ভিডিওটা আপনারা ডাউনলোড করে রাখতে পারেন, যেহেতু 30 দিন ফেসবুক তাদের মতো করে রাখবে, 30 দিন পরে কিন্তু এই ক্লাসগুলো থাকবে না, তাই আমি মনে করি যে আপনারা শেয়ার দিয়ে রাখতে পারেন। আচ্ছা, আমাদের বার্ষিক গড় তাপমাত্রা কত? আমাদের বার্ষিক গড় তাপমাত্রা কত? গরমকালে আমরা কতটুকু তাপমাত্রা পাই? আচ্ছা, কতজন পরীক্ষায় বসবে? এবার যতজন আবেদন করবে ততজন পরীক্ষায় বসবে, সেটা নির্ভর করবে আবেদনের উপর। ঠিক আছে, এটা পরবর্তীতে এখনো আবেদন প্রক্রিয়া শেষ হলে পিএসসি জানিয়ে দিবে যে কতজন বসবে। আমাদের বার্ষিক গড় তাপমাত্রা কত? যদি বলে বার্ষিক গড় তাপমাত্রা কত, বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত? 26 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের বার্ষিক গড় তাপমাত্রা। আর যদি বলা হয় বাংলাদেশের সর্বনিম্ন বার্ষিক গড় তাপমাত্রা কত ডিগ্রি? সর্বনিম্ন হচ্ছে আমাদের 11 ডিগ্রি সেন্টিগ্রেড। 11 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যদি বলা হয় বাংলাদেশের জলবায়ু কেমন? বাংলাদেশের জলবায়ু হচ্ছে সমভাবাপন্ন, সমভাবাপন্ন বাংলাদেশের জলবায়ুটা। আর বাংলাদেশের আবহাওয়াটা কেমন? বাংলাদেশের আবহাওয়া হচ্ছে নাতিশীতোষ্ণ, না ঠান্ডা না গরম, এটা হচ্ছে বাংলাদেশের আবহাওয়া। আবেদন করতে কি কি লাগবে? আবেদন আপনি অনলাইনে করতে পারবেন। যোগ্যতা হচ্ছে আপনার 3 বছর বা 4 বছর মেয়াদি যদি আপনি
নার্সিংয়ের ডিগ্রি থাকে আপনি করতে পারবেন। এরপর হচ্ছে বৃহত্তম মহাদেশ কোনটি? আমরা আপনাদেরকে আবেদন প্রক্রিয়ার একটা ক্লাস দিলে কেমন হয় সেটা বলেন তো। আমরা যদি একটা সেমিনার নেই, কে কে থাকবেন একটু কমেন্টের মাধ্যমে জানান। হ্যাঁ, কে কে থাকবেন? সিদরাতুল মুনতাহা বলছে মায়াবী স্বপ্ন, এইটা মনোযোগ দিয়ে ক্লাসটা করো। হ্যাঁ, মনোযোগ দিতে হবে। আমাদের যাবতীয় কি ফোন, ডিভাইস, কম্পিউটার, হ্যাঁ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড সব কিছু বাদ দিয়ে কি করতে হবে? মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, তাই না? আচ্ছা, আমাদের বৃহত্তম মহাদেশের নাম কি? বৃহত্তম মহাদেশের নাম হলো এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ, আমাদের সবচেয়ে বড় মহাদেশের নাম হলো এশিয়া মহাদেশ। আর আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশের নাম হলো অশিনিয়া মহাদেশ। অশিনিয়া মহাদেশ। আচ্ছা, অনেকে থাকবে একটা সেমিনার নিতে যাচ্ছি আমরা, কিভাবে আপনি আবেদনটা করবেন। হ্যাঁ, অনেকে আমরা কিন্তু 3 বছর 4 বছর পড়াশোনা করার পরেও আমরা অনেক স্মার্টফোন ব্যবহার করতে পারি, ফেসবুক চালাতে পারি, ইউটিউব করতে পারি, কিন্তু নিজে আমরা আবেদনটা করতে পারি না। যেন আপনারা আপনারা নিজেরাই আবেদনটা করতে পারেন এবং খুব ভালোভাবে সূক্ষ্মভাবে আবেদনটা করতে পারেন, এই জন্য আপনাদের জন্য একটা সেমিনার আমরা আয়োজন করব, খুব শীঘ্রই আয়োজন করব। এরপরে 18 নম্বর প্রশ্নের উত্তর দিবেন সবাই। বৈশ্বিক উষ্ণতার কারণে কোনটি ঘটে? বৈশ্বিক উষ্ণতার কারণে আসলে কোনটি হয়? বৈশ্বিক উষ্ণতার কারণে আসলে কি হয় সেটা বলবেন। বৈশ্বিক উষ্ণতার কারণে যেটা আমরা হয় সেটা আমরা দেখব। আর আমাদের একটা কমেন্টে একটা কমেন্ট পিন করা আছে, সেখানে ভর্তির ব্যাপারে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আসলে আমি ক্লাসে ভর্তির ব্যাপারে বিস্তারিত তেমন একটা জানাই না, আপনারা যারা জানতে চান এখান থেকে আপনারা একটু জেনে নেবেন। আমরা আসলে অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি। হ্যাঁ, আমরা আর পিছিয়ে থাকবো না, নতুন বাংলাদেশে আমরা আর পিছিয়ে থাকবো না। এরপরে জানাবেন বৈশ্বিক উষ্ণতার কারণে কোনটি হয়। এটি হচ্ছে আমাদের বৈশ্বিক উষ্ণতার কারণে সিএফসি কমে যায়, মিথেন গ্যাস কমে যায়, নাকি ওজোন স্তর কি হয়ে যায়? বেড়ে যায়, কার্বন মনোক্সাইড বেড়ে যায়। আমাদের কার্বন মনোক্সাইড বেড়ে যায়, কার্বন মনোক্সাইড বেড়ে যায়। মানে কার্বন আমাদের কি হয়? পৃথিবীর গরম করে দেয়, পৃথিবী হট করে দেয়, উষ্ণতা বাড়িয়ে দেয়। কার্বন মনোক্সাইড বেড়ে যাওয়ার কারণে হয়। এরপরে আপনারা জানাবেন আপনাদের একদম প্রফেশনাল একটা প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? এটা হচ্ছে আপনাদের প্রফেশনাল প্রশ্ন, এটা আমি আর কিছু বলবো না। এটার উত্তর আমি মনে করি সবার পারা উচিত, যেহেতু আমরা সবাই স্বাস্থ্য নিয়ে কাজ করব। আমি পিএসসিকে ধন্যবাদ দিব এরকম একটা প্রশ্ন দেওয়ার জন্য। আগামীতেও ইনশাল্লাহ দিবে আপনাদের জন্য। এখান থেকে এই ক্লাসরুম থেকে আজকে আপনারা, আমি চ্যালেঞ্জ দিলাম, আপনারা শিখে রাখতে পারবেন। বিশ্ব স্বাস্থ্য দিবস এটি হচ্ছে আমাদের 7 এপ্রিল। স্বাস্থ্য দিবস হচ্ছে 7 এপ্রিল, কারণ 1948 সালে 7 এপ্রিল গঠিত হয়েছিল WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই জন্য 7 এপ্রিল হচ্ছে আমাদের বিশ্ব স্বাস্থ্য দিবস। 1950 সাল থেকে এটি পালন করা হয়ে আসছে। 20 নাম্বার জানাবেন। প্রশ্ন নাম্বার 20, কুমিল্লার ময়নামতিতে কোন প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া যায়? কুমিল্লার ময়নামতিতে কোন প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া যায়? প্রশ্ন নাম্বার 20 জানাবেন, কুমিল্লার ময়নামতিতে কোন প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া যায়? প্রশ্ন নাম্বার 20, কুমিল্লার ময়নামতি, কুমিল্লায় কাদের বাড়ি আছে? কমেন্টের মাধ্যমে জানান। রসমালাই জেলার নাম কি? রসমালাই জেলার নাম কি? কুমিল্লা। এখানে আছে ময়নামতি। ময়নামতি উত্তরটি হচ্ছে, এটি হলো বৌদ্ধ বিহার আছে, এটি হচ্ছে বৌদ্ধ বিহার। কুমিল্লার ময়নামতি এটা হচ্ছে বৌদ্ধ বিহার। কুমিল্লার ময়নামতিতে কোন প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া যায়? এটা হলো মূলত বৌদ্ধ বিহার। আচ্ছা, 21 নাম্বার জানাবেন সবাই। প্রশ্ন নাম্বার 21, মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য কোনটি? মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্যের নাম জানাবেন।
মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্যের নাম। খুবই ভালো একটা প্রশ্ন। স্থাপত্যের নাম বার্লিন প্রাচীর, নাকি আইফেল টাওয়ার, নাকি হলো স্ট্যাচু অফ লিবার্টি, নাকি চীনের মহাপ্রাচীর? এটি জানাবেন সবাই। মানুষের হাতে সবচেয়ে বড় হচ্ছে চীনের মহাপ্রাচীর। এই মহাপ্রাচীরের দৈর্ঘ্যটা একটু মনে রাখবেন, 8,851 কিলোমিটার। 8,851। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য 8,851 কিলোমিটার। অনেক বড় প্রাচীর। তো আজকে আমরা আপনাদেরকে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী নিয়ে আজকে ক্লাসটি করলাম। আপনারা জানাবেন ক্লাসটি কেমন লেগেছে। আর আপনারা যদি অ্যাপ্রিসিয়েট করেন তাহলে নিয়মিত আপনাদের এই ধরনের ক্লাসগুলো নিয়ে আমরা গার্ডিয়ান নার্সিং পরিবারের পক্ষ থেকে থাকব। আর ছোট্ট আমরা একটু প্রমোশন করছি, সেটা হলো যারা আপনারা অনলাইনে ঘরে বসেই আপনাদের নার্সিংয়ের প্রস্তুতি নিতে চান দেশসেরা শিক্ষকের মাধ্যমে, তারা আমাদের সাথে বিশাল ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। আর এই ভর্তি হলেই আপনারা পাবেন দেশসেরা শিক্ষকের ক্লাস এবং নোটস, আর থাকবে আপনাদের সাথে পরীক্ষা। তো আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। ভর্তির ব্যাপারে বিস্তারিত জানতে আমাদের পেজে নক করবেন এবং এই যে নাম্বার দেওয়া আছে এখানে আপনারা যোগাযোগ করবেন। তা আজ এই পর্যন্তই রাখতেছি। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।